নমস্কার। কাকদ্বীপ নোনা থিয়েটারের উদ্যোগে আমাদের নিজস্ব মঞ্চে কোভিড-19 উপর আমরা একটা জনসচেতনতামূলক প্রচারাভিযানের আয়োজন করেছি। সরকারি নির্দেশ মেনে, সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে আমরা অনলাইনেই এই প্রচার কাজটা আপনাদের সবার কাছে পৌঁছে দিতে চাই। আমাদের এই অনলাইন অর্থাৎ এই ভার্চুয়াল প্রচারাভিযানের মধ্য দিয়ে আমরা সর্বস্তরের মানুষের কাছে কোভিড-19 সম্পর্কিত বিষয়ে কিছু তথ্য তুলে ধরতে চাই। পাশাপাশি জনসচেতনতামূলক বিষয়ের অঙ্গ হিসেবে আমরা বলতে চাই যে ব্যক্তি হিসেবে, সমষ্টিগত হিসেবে সব পক্ষ থেকেই আজ এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের উচিত সবার পাশে সাধ্যমতো দাঁড়ানো। কারণ মানুষ বহু সংকটের মুখোমুখি হয়েছে এ পর্যন্ত। পৃথিবীর ইতিহাস ঘাঁটলে সে তথ্য আমরা পাই, কিন্তু আজ এই পরিস্থিতি যেন সব কিছুকে ছাপিয়ে গেছে। আকস্মিকভাবে আর্থসামাজিক যে পরিকাঠামো তাকে যেন হঠাৎ করে একেবারে ওলটপালট করে দিয়েছে। ভয়ঙ্কর এক পরিস্থিতির মুখোমুখি আমরা। শুধু তাই নয়, যে অনিশ্চয়তার দোলাচলে আমরা ভুগছি প্রতিনিয়ত, প্রতিদিন, যে পর্যন্ত না কোনো রকম প্রতিষেধক আবিষ্কৃত হচ্ছে এবং মানুষের শরীরের প্রয়োগ করার মতো পরিস্থিতিতে না আসছে, সে পর্যন্ত এই অনিশ্চয়তার দোলাচলে আমাদের ভুগতে হবে, এ কথা সত্য। কিন্তু সেটা যে কতদিন তা আমাদের সবারই অজানা। আমরা এখনো পর্যন্ত অন্ধকারে যে এই পরিস্থিতি থেকে আমরা কবে পরিত্রাণ পাব। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে এই প্রচারাভিযানের মধ্য দিয়ে সমস্ত মানুষের কাছে আমরা এই বার্তাই পৌঁছে দিতে চাই যে আসুন, ব্যক্তিগতভাবে হোক, সমষ্টিগতভাবে হোক, যেভাবেই সম্ভব হোক না কেন, আমরা যেন বিপন্ন মানুষের পাশে দাঁড়াই। এমন এক পরিস্থিতিতে বহু মানুষ নিরন্ন। আসুন আমরা সেই নিরন্ন মানুষের পাশে দাঁড়াই। দুবেলা অন্তত তাদের দুমুঠো খাবারের সংস্থান করে দিই। শুধু তাই নয়, যে সমস্ত পরিযায়ী শ্রমিক, কর্মহীন, এই মুহূর্তে যাদের কোনো কাজ নেই, অর্থাৎ যাদের জীবিকার কোনো সংস্থান নেই, সেই সব শ্রমিক এবং তাদের পরিবারের পাশে দাঁড়াই সেই সব সিনিয়র সিটিজেন যারা আমাদের আশেপাশে রয়েছেন, অনেকেই আমাদের পরিচিত। আসুন আমরা তাদের পাশে দাঁড়াই। তাদের প্রয়োজনে তাদের কাছে ওষুধটা পৌঁছে দিই, কিংবা তাদের প্রয়োজনে অ্যাম্বুলেন্সটা নিয়ে গিয়ে তাদের বাড়ি থেকে তাদের আমরা নিয়ে আসি সঙ্গী হয়ে হাসপাতালে কিংবা অন্য কোনো চিকিৎসা কেন্দ্রে। সব মিলিয়ে ব্যক্তি মানুষ হিসেবে, সমষ্টি মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে আজ এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর। আমরা জানি না এই পরিস্থিতি থেকে মুক্তি কবে মিলবে, তা আমাদের সত্যিই অজানা। গত সোমবারের রিপোর্ট অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে আপডেটেড রিপোর্ট, তাতে গোটা পৃথিবীতে
এই প্যান্ডেমিকে অর্থাৎ এই অতিমারিতে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় 18 মিলিয়ন মানুষ। মৃতের সংখ্যা ইতিমধ্যেই 7 লক্ষ পেরিয়ে গেছে। ভারতবর্ষীয় সংখ্যাটা আজই প্রায় 20 লক্ষের কাছাকাছি। সব মিলিয়ে এক অদ্ভুত পরিস্থিতি, ভয়ঙ্কর এক সংকট, ভয়ঙ্কর এক ক্রান্তিকাল আমাদের সবাইকেই মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই সব মানুষ যারা তাকিয়ে আছে আমাদের দিকে অর্থাৎ আমাদের মতো কিছু মানুষ যারা এমন ধরনের সংগঠন করে মানুষের পাশে দাঁড়াতে, মানুষের কথা বলতে, সেই সব সংগঠনের কাছে মানুষের অনেক প্রত্যাশা, মানুষের অনেক চাওয়া। আমাদের সাধ্য খুবই সীমিত, সেই সীমিত সাধ্যের মধ্যেও আমরা সচেষ্ট হব সেই সব মানুষের পাশে দাঁড়ানোর। আমরা চাইব আপনারাও আমাদের পাশে দাঁড়ান, আপনারাও সাধ্যমতো এগিয়ে আসুন আমাদের এই প্রচারাভিযানে অংশ নিতে। যেভাবেই সম্ভব হোক আপনারা আমাদের পাশে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আজ আমাদের এই প্রচারাভিযানে সঙ্গী হিসেবে পেয়েছি কাকদ্বীপ শিশু শিক্ষায়তনের জীববিদ্যার শিক্ষক শ্রী প্রলয় কুমার চক্রবর্তী মহাশয়কে। শুধু তাই নয়, যার আরও একটি বিশিষ্ট পরিচয় রয়েছে, তিনি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের অন্যতম সদস্য। আমরা তার কাছে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিষয়গুলো জানবো, অর্থাৎ আমাদের কি করা উচিত নয় এই পরিস্থিতিতে, সেগুলো আমরা তার কাছ থেকে জানব। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আগামী শনিবার অর্থাৎ 8ই অগস্ট 2020 আমাদের এই মঞ্চেই আমরা সকাল 10:30 নাগাদ আবার আপনাদের সামনে উপস্থিত হব এই ভার্চুয়াল ক্যাম্পেইনে, অর্থাৎ এই অনলাইন প্রচারে আপনাদের সামনে আমরা উপস্থিত হব। থাকবেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গৌর মণ্ডল এবং প্রশাসনিক আধিকারিক। আমরা যোগাযোগ করব, যাদের কথা ভেবেছি, যাদের কাছে আমরা যাব, আমরা তাদেরও আগামী শনিবার আমাদের এই মঞ্চে সঙ্গী হিসেবে পাব। এই বিষয়ে আপনাদের কাছে আরও কিছু তথ্য পৌঁছে দেওয়ার, আরও কিছু বার্তা পৌঁছে দেওয়ার। সব মিলিয়ে এই ক্রান্তিকালে আমাদের সবাইকেই হাতে হাত মিলিয়ে কোভিড-19-এর বিরুদ্ধে লড়াই করতেই হবে। এছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথ নেই। ভয়ে পিছিয়ে গেলে চলবে না, অহেতুক আতঙ্কিত হলেও চলবে না। আমরা সবাই যদি ভয়ে পিছিয়ে যাই, সবাই যদি আতঙ্কিত হই, তাহলে বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো কীভাবে? এটা আমাদের ভাবতে হবে। এটা সত্য, আমাদের প্রত্যেকেরই পরিবার পরিজন রয়েছে, তাদের কথাও আমাদের ভাবতে হবে। আমাদের অনেকের বাড়িতেই বয়স্ক মানুষ রয়েছেন, সিনিয়র সিটিজেন আমাদের অনেকের বাড়িতেই রয়েছেন, যাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সে কারণে হয়তো আমাদের অনেক বেশি সাবধানতা অবলম্বন করা উচিত এবং করতে হয়ও। সবটা মাথায় রেখেই বলবো যে সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে, সতর্কতা অবলম্বন করে, সামাজিক দূরত্ব বজায় রেখে আসুন আমরা হাতে হাত মিলিয়ে কাজটা করি। না হলে বিপন্ন মানুষের পাশে দাঁড়াবে কে? বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদেরই। আসুন আমরা সেই দায়িত্ব পালন করি। কাকদ্বীপ নোনা থিয়েটারের উদ্যোগে যে প্রচারাভিযানে আমরা সামিল হয়েছি, আপনারা আসুন আমাদের সেই প্রচারাভিযানে অংশ নিন। আমরা চাইব আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমার
ভ্রাতৃপ্রতিম প্রলয়কে। প্রলয় মঞ্চে এসো। শুভ সন্ধ্যা। কাকদ্বীপ নোনা থিয়েটারের উদ্যোগে ভার্চুয়াল মাস অ্যাওয়ারনেস চলছে করোনার উপরে। সেই প্রচার অভিযানে অংশ নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আজ আমি কয়েকটি কথা এখানে বলবো, যাতে সবাই অন্তত আতঙ্কিত না থেকে যেন সতর্কিত থাকে, এবং তার সঙ্গে সঙ্গে যারা করোনাতে মারা গেছেন এবং যারা করোনায় আক্রান্ত হয়ে আছেন তাদের প্রতি আমার সমবেদনা, সহানুভূতি অর্পণ করছি। প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে এই সতর্কতার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, যে সমস্ত ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে পড়ছেন তাদেরকে যেন আমরা দেখলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি, এবং তাদের বাড়ির লোকজনের কাছ থেকে আমরা যেমন দূরে থাকছি, তেমন আমরা যেন তাদেরকে একটা অসামাজিক পরিবেশের মধ্যেও ফেলে দিচ্ছি। মানে আমরা যেন নিজেরা একটা অসামাজিক হয়ে যাচ্ছি। কিন্তু এই করোনার যে কঠিন সময়ে আমরা কিন্তু অসামাজিক হতে কেউ বলছি না, শুধু আমরা বলছি ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মানো। এবারে কেন ফিজিক্যাল ডিস্টেন্সিং, সেইটা নিয়ে আমি কয়েকটি কথা বলবো। করোনা ভাইরাসটা কি আমি দু একটি কথা বলবো, এবং আমাদের এই মুহূর্তে করোনার দ্বারা আক্রান্ত যে সমস্ত ব্যক্তি হসপিটালাইজড আছেন তার মধ্যে প্রায় 85% ব্যক্তিরই কোনো আইসিইউতে ভর্তি হতে হচ্ছে না। কেন হচ্ছে না, আবার কেন এত লোক অ্যাসিমটোমেটিক আছে, সেটাও আমি কয়েকটি জিনিস বলবো। প্রথমেই আমি যেটি বলবো সেটি হচ্ছে করোনা ভাইরাস এটি কোনো নতুন ভাইরাস নয়, এটি পুরনো ভাইরাস। 7 রকমের স্ট্রেন আছে আমাদের পৃথিবীতে, তথা আমাদের ভারতবর্ষে, যার মধ্যে 4টে স্ট্রেন আমাদের সারা বছর ধরেই কোনো না কোনো সমস্যায় ফেলে। হাঁচি, কাশি, সর্দি, হালকা জ্বর লেগেই থাকে। সেই 7টি যে স্ট্রেন, তার মধ্যে একটি স্ট্রেন কোনো কারণে মিউটেটেড হয়ে গেছে। আমরা বলি যে পরিব্যক্তি ঘটেছে, হঠাৎ চেঞ্জ ঘটে গেছে। এই ঘটে যাওয়ার কারণেই সে একটু ভয়াবহ আকারে আমাদের সামনে হাজির হয়েছে, আমাদের জীবনকে আজকে কঠিন সমস্যায় ফেলে দিয়েছে। তো যাকে আমরা প্রথম পাই চীন দেশের উহান প্রদেশে, সেটা আপনারা সবাই জানেন, এবং হুর দ্বারা এটা প্যান্ডেমিক ঘোষণা হয় 2020-তে। তখনই আমাদের ভারতবর্ষ সহ বিভিন্ন দেশ বিশ্বের তারা সজাগ হয়, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু হয়ে যায়, এবং ম্যাক্সিমামটাই আমাদের বিভিন্ন মিডিয়ার দ্বারা আসে। এই মিডিয়া যেমন সুন্দর প্রচারে অংশগ্রহণ করেছে, মানে আমাদের প্রত্যেককে সচেতন করেছে, তেমনি কিছু ভয়ের বার্তাও ঢুকিয়ে দিয়েছে। তো মিডিয়ার যে প্রচার, সেখান থেকে আমি সরে এসে আমি আমার কথাগুলো বলছি। যে প্রথমত এই করোনা ভাইরাসের যে আক্রমণ, এই আক্রমণ বা সংক্রমণ থেকে বাঁচতে গেলে আমরা যেগুলো করব আমরা সেগুলো সবাই জানি কম বেশি। তার মধ্যে একটি হচ্ছে, প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের যে হাতটাকে ভালো করে সাবান দিয়ে ধোয়া, অন্তত দিনে 4 থেকে 5 বার। এখন প্রশ্ন হচ্ছে, হাতটাকে সাবান দিয়ে ধোবো আমরা কেন? ধুলে আমার লাভটা কি? হাতটাকে সাবান দিয়ে ধুলে এই যে ভাইরাসটি আছে এর বাইরে যে একটি লিপিডের আস্তরণ আছে, সেই লিপিডের আস্তরণটি খুব সহজেই ভেঙে যায়। ভেঙে গেলে ভাইরাসটি নিষ্ক্রিয় হয়ে পড়ে,
তখন তার আক্রমণ করার ক্ষমতা আর থাকে না। এটি হলো আমাদের হাতটাকে সাবান দিয়ে ধোয়ার আসল উদ্দেশ্য। শুধু সাবান নয়, যখন আমরা বাইরে কোনো কর্মস্থলে যাই তখন সবসময় তো সাবানকে আমরা ক্যারি করতে পারি না এবং জলের সংস্থানও ঠিক মতো থাকে না। সেই কারণে আমাদের হ্যান্ড স্যানিটাইজারকে ইউজ করতে হবে। এখন এই হ্যান্ড স্যানিটাইজার কতটা ভালো, কোনটা ভালো, এইটা নিয়ে আমাদের মধ্যে এখন একটা সংশয় তৈরি হয়েছে। যেন স্বাভাবিক যে কোনো কঠিন সময়েই কিছু সুবিধাবাদী মানুষ তাদের সুবিধা বা আখের গুছিয়ে নিতে সবসময় সচেষ্ট থাকেন। বেঙ্গল কেমিক্যালস রিসেন্ট একটি হ্যান্ড স্যানিটাইজার বের করেছেন, সেটাকে আমরা নির্দ্বিধায় নির্ভরসায় ব্যবহার করতেই পারি। তো এই গেল আমাদের হ্যান্ড স্যানিটাইজার এবং সাবানের আমরা কেন ইউজ করব। 2, আমরা মাস্ক পরব। মাস্ক পরব আমরা যে এমনি যে মাস্কগুলো পরি, কেন এই ভাইরাসের আকারটা এতই ক্ষুদ্র যে এই মাস্ক থেকে কিন্তু সহজেই গলে যেতে পারে। তবে এই মাস্ক থেকে যেটা গলবে না সেটা হচ্ছে আমাদের হাঁচি এবং কাশির মাধ্যমে যে ড্রপলেট, এবং এই ভাইরাসগুলো ড্রপলেটের মাধ্যমেই বেরোয়। তাই ড্রপলেটে যদি আমরা আটকে দিতে পারি অনেকটাই কিন্তু আমরা আটকে দেবো। এবং যদি উভয় পক্ষই, যদি আমরা দুজনেই বা 5 জনে যারা কাছাকাছি থাকি সবাই যদি মাস্কটাকে ইউজ করি তাহলে আমাদের সংক্রমণের রেটটা অনেকটাই কমে যায়। আমরা এই কারণে মাস্কটাকে ইউজ করি। এবং আমরা কিন্তু সবসময় বলে আসছি যে ফিজিক্যাল ডিস্টেন্সিং মানতে হবে। আমি সোশ্যাল ডিস্টেন্সিং কথাটা এখানে ইউজ করছি না, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং কথাটার মধ্যে একটু অন্যরকম ব্যাপার আছে। আমরা এখানে ফিজিক্যাল ডিস্টেন্সিং মানব বিজ্ঞানসম্মত উপায়ে এবং যুক্তি নির্ভর উপায়ে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে অ্যাসিমটোমেটিক বলে একটা ব্যাপার চলে আসছে আমাদের আলোচনার মধ্যে, তো অ্যাসিমটোমেটিক ব্যাপারটা কি সেটা আমি একটু বলে দিই। অ্যাসিমটোমেটিক বলতে আমরা বোঝাচ্ছি এই যে সমস্ত ব্যক্তি করোনা আক্রান্ত হচ্ছেন কিন্তু যাদের মধ্যে কোনো লক্ষণ প্রকাশিত হচ্ছে না, কিন্তু আমরা পরীক্ষার দ্বারা করোনা টেস্টের দ্বারা বুঝতে পারছি যে তেনারা করোনা পজিটিভ, তেনারা হলেন অ্যাসিমটোমেটিক। তাহলে একটা ভাইরাস একজনকে আক্রান্ত করলো, সে হলো অ্যাসিমটোমেটিক, আবার সেই ভাইরাসই আরেকজনকে আক্রান্ত করলো, সে হলো সিমটোমেটিক। এই দুটো পার্থক্য কেন? এই পার্থক্যের কারণ বিভিন্ন প্রতিষ্ঠিত যে জার্নাল, তার মধ্যে ল্যান্ডসেট আছে, নেচার আছে, সেল পত্রিকা আছে। এই জার্নাল থেকে বিভিন্ন পিয়ার রিভিউ বলতে বোঝায় যে বিভিন্ন গবেষণা, সেই গবেষণা আসার পরে তাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হয় যে এটা সঠিক না বেঠিক, এবং সঠিক বেঠিক এই প্রশ্ন করা বা সন্দেহ করা, তারপরে যিনি গবেষণাটা বের করলেন তিনি তার উত্তর দেবেন। যদি উত্তরটা যুক্তিসম্মত হয় তাকে আমরা বলি রিপুটাল প্রসেস। সেই রিপুটাল প্রসেসের পরে তাকে আমরা গ্রহণ করি এবং জার্নালে ছাপা হয়। সেই জার্নালে যে তথ্য যেটি বেরিয়েছে সেটি হলো এই যে আমাদের মানুষের যে 23 জোড়া ক্রোমোজোম আছে তার মধ্যে একটি ক্রোমোজোম হচ্ছে 3। সেই ক্রোমোজোম 3-এর একটি ছোট বাহু, একটি বড় বাহু থাকে। ছোট বাহুতে 6খানা এইরকম জিন পাওয়া গেছে, যে জিনগুলোর সজ্জার মধ্যে একটা ক্ষুদ্র বিন্দুতে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে যারা অ্যাসিমটোমেটিক, আর সিমটোমেটিক যাদের, তাদের ওই পরিবর্তনটা নেই। তো যদি আমরা দেখি যে ওই 6খানা জিনের কোনো একটি জিন তার একটি ক্ষুদ্র বিন্দুতে পরিবর্তন ঘটে গেছে, ঘটলে তাহলে কি সুবিধে আছে? সুবিধে হলো এই যে ওই জিনগুলো আমাদের যে প্রতিরক্ষা কোষ, সেই প্রতিরক্ষা কোষ যখন শরীরে আমাদের জীবাণু প্রবেশ করে তাকে আক্রমণ করে। আক্রমণ করলে তাহলে একটা জীবাণু ঢুকলো আমাদের কোষের মধ্যে, একটা কোষের মধ্যে ঢুকলো প্রতিরক্ষা কোষ। সেই প্রতিরক্ষা কোষ যখন আক্রমণ করে তখন সে গোলা বারুদের মতো সেখান থেকে বিভিন্ন কেমিক্যালস ক্ষরণ করে, অর্থাৎ প্রোটিন ক্ষরণ করে। সেই প্রোটিনগুলো হলো ওই জিনের উৎপাদিত একটি জিনিস।
যে জিনিসটি ওই কোষকে এমনভাবে আঘাত করে যার ফলে কোষটির মধ্যে ইনফ্ল্যামেশন হয়। এই ইনফ্ল্যামেশন যদি অনিয়ন্ত্রিত হয় তাহলেই আমাদের সমস্যা তৈরি হয়। অর্থাৎ প্রতিরক্ষা কোষ আমাদের প্রতিরক্ষা দেবে, কিন্তু প্রতিরক্ষা দিতে গিয়ে আমাদেরই সে ক্ষতি করে ফেলবে। যে ঘটনাটা ঘটছে আমাদের যে লাংসের যে অ্যালভিওলাই আছে, সেই তার মধ্যে যে ফ্লোরা আছে, সেই কোষগুলির মধ্যে প্রতিরক্ষা কোষ এমন কিছু রাসায়নিক ক্ষরণ করছে যে ক্ষরণটা অনিয়ন্ত্রিত। সেই অনিয়ন্ত্রিত ক্ষরণের ফলে আমাদের লাংসের মধ্যে যে রক্তবাহ নালী, সেই রক্তবাহ নালীর রক্ত যে ক্লট করে যাচ্ছে, ক্লট করে যাওয়ার ফলে আমরা আর শ্বাস নিতে পারছি না। এই শ্বাস নিতে যখন পাচ্ছি না তখন আমাদের কি হচ্ছে না, একটা অ্যাকিউট রেসপিরেটরি ডিসঅর্ডার ঘটে যাচ্ছে, যে কারণে আমাদের আইসিইউতে ভর্তি হতে হচ্ছে অক্সিজেনের জন্য। আবার এই যে জিনগুলো আমি বললাম, ছখানা জিন, এই ছখানা জিনের মধ্যে এমন কিছু হালকা পরিবর্তন আছে যারা কিন্তু ওই প্রতিরক্ষা কোষের যে কেমিক্যাল স্করণটাকে নিয়ন্ত্রণ করে। ফলে নিয়ন্ত্রণ করলে পর আমাদের কোষে যে ইনফ্ল্যামেশন সেটিও হবে নিয়ন্ত্রিত। ফলে আমাদের কোনো সমস্যা হবে না। যদি ভাইরাস ঢুকেও আমাদের শরীরে কোনো সমস্যাই আমরা দেখতে পাবো না, কিন্তু আমরা পজিটিভ। করোনার যে লক্ষণ, সেই লক্ষণ আমরা কিছুই পাবো না, শুধু টেস্ট করলে আমরা বুঝবো যে ভাইরাসটা আমাদের দেহে আছে। এই হলো আমাদের অ্যাসিমটোমেটিকের ব্যাপার। তো এখন এইখান থেকেও একটা উইংস খুলে যেতে পারে যে জিনটি যে প্রোটিন তৈরি করলো, সেই প্রোটিনটি যদি আমাদের নিয়ন্ত্রিত প্রতিরক্ষা কোষের কাজকে সাহায্য করে, তাহলে সেই জিন থেকে সেই প্রোটিন যদি আমরা উৎপাদন করে মানুষের দেহে প্রবেশ করাই, তাহলে হয়তো আমাদের শরীরে করোনা ভাইরাস ঢুকলেও আমাদের হঠাৎ করে শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে না। এই হচ্ছে আমাদের অ্যাসিমটোমেটিকের ঘটনা। এখন যেটা আমাদের বহু চর্চিত বিষয়, সেটি হলো ভ্যাকসিন। এই ভ্যাকসিন বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে দু ধরনের ভ্যাকসিন নিয়ে আমাদের ফেজ 2 ট্রায়াল সম্পন্ন হয়েছে। একটি হচ্ছে আমেরিকার, আর একটি হলো ইংল্যান্ডের। ইংল্যান্ডের যিনি করছেন 32 জন একটা গবেষক দল, তার মধ্যে একজন আছেন সারা গিলবার্ট। সারা গিলবার্ট একজন বিখ্যাত ভাইরোলজিস্ট, তিনি কিছু বইও লিখেছেন, ইমিউনোলজি বই কিছু লিখেছেন। তো সারা গিলবার্ট সেই দলের মধ্যে একজন ভদ্রমহিলা, যিনি এই ভাইরাসের ভ্যাকসিন নিয়ে কাজ করছেন এবং ফেজ 2 ট্রায়াল কমপ্লিট করেছেন। এখন এই যে ট্রায়াল ফেজ 1, ফেজ 2, তারপরে আসবে আমাদের ফেজ 3 ট্রায়াল। ফেজ 3 ট্রায়ালের পরে কিন্তু আমাদের এই ভ্যাকসিনটার কার্যকারিতা প্রমাণিত নাও হতে পারে, যেটা আমরা এইচআইভির ক্ষেত্রে পেয়েছি। এইচআইভি ফেজ 3 পর্যন্ত যাওয়ার পরে ফেল করেছে। এটা ফেল করবে কি করবে না সেটা সময়ই বলবে। এখন এই যে ফেল করবে, কেন করবে বা কেন করবে না? আবার এই ভাইরাস কিন্তু একটা নির্দিষ্ট চরিত্র নিয়ে বসেন, সে কিন্তু সময়ে সময়ে তার পরিবর্তন ঘটিয়েই চলেছে, কারণ তাকেও বাঁচতে হবে। আমাদের ডারউইন সাহেবের কথা, সার্ভাইভাল ফর ফিটেস্ট, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট অ্যান্ড ন্যাচারাল সিলেকশন। সেও নেচারে নিজেকে সিলেক্ট করতে চায়, নিজেকে ফিট করতে চায়, নিজে বাঁচতে চায়, আর আমরাও তার হাত থেকে মুক্তি পেতে চাই। এই মুক্তি পাওয়ার জন্যই ভ্যাকসিনের কাজকর্ম। ভ্যাকসিন যখন আমরা আবিষ্কার করি, ভ্যাকসিন যখন আমরা তৈরি করি, তখন যে মানুষদের মধ্যে প্রথম দেয়া হয় তাদের দুভাগে ভাগ করা হয়। এক, ভ্যাকসিন তৈরি করে তাদের দেহে সরাসরি প্রবেশ একটা গ্রুপের, আর একটা গ্রুপের কোনো ভ্যাকসিন দেওয়া হবে না, দেওয়া হবে অন্য কিছু, যেটা কোনো ভ্যাকসিনই নয়, কিন্তু তাদেরকে জানানো হবে না যে তোমাদের ভ্যাকসিন দেওয়া হলো না। একে আমরা বলি প্লেসিবো, অর্থাৎ মানসিক ট্রিটমেন্ট। এই দুটো করে তাদেরকে ছেড়ে দেওয়া হয় জনসমাগম। তারপর কিছুদিন পরে দেখা যায়
যে যাদের দেহে ভ্যাকসিন দেয়া হলো তাদের দেহে ভ্যাকসিনটা কাজ করলো কি, অর্থাৎ কতজন মানুষ আক্রান্ত হলো, আর যাদের দেহে ভ্যাকসিন দেওয়া হয়নি, প্লেসিবো ট্রিটমেন্ট করা হয়েছে, তারা কতজন আক্রান্ত হলো। যদি দেখা যায় যে প্লেসিবো ট্রিটমেন্টের সংখ্যা বেশি হয়ে গেল, তাহলে কিন্তু ওই ফেজ 1-এ ওই ভ্যাকসিনের কার্যকারিতা সব শেষ হয়ে গেল, তখন আর ফেজ 2-তে যাবে না। যদি ফেজ 1টা উতরে যায়, তখন ঢোকা হয় ফেজ 2-তে। এই ফেজ 2-তে কী করে ঢোকা হয় না, তখন আমরা বুঝতে পারি যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে সেটি ভাইরাসের প্রতিরোধী। তখন ওই ব্যক্তিদের দেহে ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়। এটি খুব ভয়ানক ব্যাপার একটি। যার দেহে ঢোকানো হচ্ছে তিনি মারা যেতেও পারেন, কেননা এর এখনও পরীক্ষাটা সঠিকভাবে এখনও হচ্ছে না। কিন্তু তিনি একটি অন্ধকার জগতেই পা দেন মানব সভ্যতার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। যখন সেই ভাইরাসটি আমাদের শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হয়, যদি অ্যান্টিবডি অর্থাৎ আমাদের যদি বিজাতীয় কোনো বস্তু শরীরে ঢোকে, তাকে আমরা বলি অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনকে মারার জন্য আমাদের শরীরে বিভিন্ন রকমের কোষ আছে। তার মধ্যে আমরা একটাকে বলি মাইক্রোসাইট, একটাকে বলি ম্যাক্রোসাইট, একটাকে বলি টি লিম্ফোসাইট, একটাকে বলি বি লিম্ফোসাইট। এই যে বি লিম্ফোসাইট, এখান থেকেই তৈরি হয় অ্যান্টিবডি। তো প্রথমেই মাইক্রোসাইট ওদের সঙ্গে কাজ করবে, যাকে আমরা বলি নিউট্রোফিল। তারপরেই কাজ করবে মনোসাইট, তারপরে কাজ করবে টি সেল, একদম শেষে আসে বি সেল, যেখান থেকে তৈরি হয় অ্যান্টিবডি। এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির রিয়াকশান হবে। যদি অ্যান্টিজেন মানে ওই করোনা ভাইরাসের যে জীবাণু যদি মারতে না পারে, তখন ওই ব্যক্তির মৃত্যু আসন্ন। তখন আমরা বুঝব যে এই ভাইরাসের কার্যকারিতা নেই। ফেজ 2 যদি উত্তীর্ণ হয়ে যায়, যেটা উত্তীর্ণ হয়েও গেছে সারা গিলবার্টে, তখন আমরা আসবো ফেজ 3। এই ফেজ 3 ট্রায়ালটা আমাদের ভারতবর্ষে মানে ওই সারা গিলবার্টেরই যে ভ্যাকসিন, ইংল্যান্ডের ভ্যাকসিন, এটি আমাদের ভারতবর্ষে আগস্টের প্রথম সপ্তাহে হওয়ার কথা ছিল। এবং এই ভ্যাকসিনটা আমাদের যদি এই থার্ড ফেজে এখানে যদি সফল হয়, সারা গিলবার্টও বলছেন এবং তার গবেষক দলও বলছেন যে এই ভ্যাকসিন যে সফল হবে এমন কোনো নিশ্চয়তা নেই, সফল নাও হতে পারে। যদি হয় তাহলে এর আবার পরের স্টেপ, অর্থাৎ কিনা এই ভ্যাকসিনটা আসতে আমাদের এখনও হয়তো 2020 সাল ধরেই অপেক্ষা করে যেতে হবে। সময়ই বলবে যে 2020 নভেম্বর ডিসেম্বরে আসবে না 2021 জানুয়ারি ফেব্রুয়ারিতে আসবে। সারা গিলবার্ট আশাবাদী যে 2020 নভেম্বর ডিসেম্বরে হয়তো ভ্যাকসিন চলে আসবে। এই গেল ভ্যাকসিনের ব্যাপার। তাহলে আমি অ্যাসিমটোমেটিকটা বললাম, ভ্যাকসিনটা বললাম, এবং আমরা কেন হাতকে ভালো করে ধোবো সেটা বললাম, কেন মাস্ক পরবো সেটা বললাম। আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলবো, এটাও বললাম। তার সঙ্গে এটা বললাম যে যদি কেউ আক্রান্ত হয়, আমরা যেন সাহায্যের হাতটা বাড়িয়ে দিই, আমরা যেন ওই সোশ্যাল ডিস্টেন্সিংয়ের মনোভাব যেন আমরা মাথার মধ্যে না রাখি। অর্থাৎ আমরা আমাদের সমস্ত রকম সুরক্ষাকে অবলম্বন করেও একটি করোনা আক্রান্ত ব্যক্তিকে বা ব্যক্তির পরিবারকে সাহায্য করতে পারি। এবং তার জন্য আমাদের বাজারে যে বিভিন্ন রকম মাস্ক এসে গেছে, যে মাস্কগুলো বিজ্ঞানসম্মত, সেই মাস্কগুলো আমরা ইউজ করতেই পারি। এছাড়াও আমাদের শরীরে বর্তমানে চায়না থেকে একটি গবেষক দল বলছেন যে আমাদের চোখের যে মেমব্রেন আছে, সেই চোখের মেমব্রেন দিয়েও করোনা ভাইরাস প্রবেশ করতে পারে, এমন কিছু প্রমাণ মিলেছে। তাহলে আমাদের মাথায় একটা হেলমেট ইউজ করতে হবে বর্তমান পরিস্থিতিতে। যদি আমরা কোনো করোনা রোগীর কাছাকাছি বা করোনা রোগীর পরিবারে কোনো ব্যক্তির কাছাকাছি আসি, তাহলে সেখানে আমাদের হেলমেটটাও ইউজ করা খুব দরকার। এই কথাগুলি বলে আমি কাকদ্বীপ রোনা থিয়েটারের উদ্যোগকে প্রশংসা জানিয়ে, সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি। কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুলের
জীববিদ্যার শিক্ষক শ্রী প্রলয় কুমার চক্রবর্তীকে আমার অন্তরতম অভিনন্দন জানালাম। প্রলয়ের সুরেই বলি, যারা আক্রান্ত হচ্ছেন কেউই যেন আমাদের চোখে অবহেলিত না হন, তারা কিংবা আক্রান্ত ব্যক্তির পরিবারের কেউ কোনোভাবেই যেন আমাদের অবজ্ঞা অবহেলার শিকার না হন। এমন এক সংকট মুহূর্তে আমরা যে কেউ আক্রান্ত হতেই পারি, কিন্তু সমস্ত রকম স্বাস্থ্যবিধি অবলম্বন করে আমাদের অবশ্যই সেই সব আক্রান্ত ব্যক্তির, সেই সব ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াতে হবে। আমরা যেন পিছিয়ে না যাই। আমরা এই শপথই নেব আজ এই মঞ্চ থেকে, এবং আমরা এগিয়ে যাব আমাদের সেই নেওয়া শপথ অনুযায়ী। আমাদের পাশে আপনারা থাকবেন, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। আবার আমরা মিলিত হব এই প্রচারাভিযানে আগামী শনিবার 8ই অগস্ট 2020 সকাল 10:30টায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই প্রচারাভিযানের কাজ শেষ করছি।